আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ, মন্তব্য সিএসের। দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই, রাজনৈতিক বিতর্কে না জড়ানোর ঘোষণা। গাজীপুরে হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় বাসন থানায় হত্যা চেষ্টা মামলা, ৫৪ জন আটক, দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ। লাঞ্ছিতের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ৭ দিনের আলটিমেটাম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ময়মনসিংহে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, এবার আর রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ওই অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের প্রতিশ্রুতি তুলে ধরে কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশনা দেন তিনি। নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা শপথবদ্ধ। ইসি সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এখন, এবং নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকবে, সেই নিশ্চয়তা আমি জাতিকে দিতে পারি আপনাদের মাধ্যমে। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। দিনের ভোট রাতে চায় না, আমাদের কমিশনারদের মধ্যে কেউ চায় না, সবাই সম্পূর্ণ বিরুদ্ধে এটার। সুতরাং আমার তো অ্যাডভান্টেজ আছে। কমিশনের সদস্যদের মতামতের ভিত্তিতে সব সিদ্ধান্ত নেওয়া হয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না ইসি। স্থানীয় সরকার ভার্সাস এই ডিবেটটা আগেও ছিল, পলিটিক্যাল লেভেলে এটা ডিবেট আছে। ওনাদের মাত্র সংস্কার কমিশনের রিপোর্ট দিল, এগুলোর কনসেনসাস হবে, আইন কানুন চেঞ্জ হবে। এটা আমার কাছে মনে হচ্ছে না এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটা তো স্থানীয় সরকার মন্ত্রণালয় ভালো বলতে পারবে, কারণ এটা তো ওনারা রিকোয়েস্ট করলে তখন ওনারা যখন তৈরি হবে, সব কিছু আইন কানুন চেঞ্জ করে যখন তৈরি হবে, রেডি হবে, তখন আমাদেরকে অনুরোধ করলে আমরা সেটা দেখব। কিন্তু আপাতত আমরা তো সংসদ নির্বাচন নিয়েই প্রস্তুতি চলছে আমাদের। কোনো সিদ্ধান্ত আমরা এককভাবে নেই নাই, ইভেন মেজরিটি ডিসিশন ভিত্তিতে, ওপেনের ভিত্তিতে নিয়ে নেই। ৫ জন মিলে আলাপ আলোচনার মাধ্যমে যেটা আমরা ঐকমত্যে পৌঁছেছি, সেই সিদ্ধান্তটাই আমরা নিয়েছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গেও কথা বলেন সিইসি। আদালতের নির্দেশনা পালন করে গেজেটটা প্রকাশ করেছি। ওই আইনি বাধ্যবাধকতা মেনে আমরা ওই 10ম দিনে আমরা সেই গেজেটটা করে দিয়েছি। এখন শপথ দেওয়া না দেওয়া এটা অন্য মন্ত্রণালয়ের ব্যাপার, অন্য কর্তৃপক্ষের ব্যাপার। অনুষ্ঠানে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় বাসন থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করেছে পুলিশ। গাজীপুরের ৮টি থানায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে এনসিপির নেতাকর্মীরা। মনির হোসেন তপুর রিপোর্ট। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে ফেরার পথে রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এই হামলার ঘটনায় উত্তাল সারা দেশ। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে রাতেই বিশেষ অভিযান চালায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সদর, বাসন, কোনাবাড়ি, কাশিমপুর, গাছা, পুবাইল, টঙ্গী সহ বিভিন্ন থানায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানায় জিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার রবিউল ইসলাম রাজু। আমরা সবাই একসাথে কাজ করছি, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য আমরা অলরাউন্ড মাঠে আছি। জুলাই আন্দোলনে অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লার উপর এমন হামলা মেনে নিতে পারেনি এনসিপির নেতাকর্মীরা। তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে গাজীপুর জেলা ও মহানগর এনসিপি।
রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ সমাবেশ করে এনসিপির নেতাকর্মীরা। পরে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি বাংলা মোটর থেকে শাহবাগ ঘুরে আবার বাংলা মোটর এসে শেষ হয়। যেই গণ অভ্যুত্থানের বলে এই সরকার গঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের অন্যতম ম্যান্ডেট হলো এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কেন তারা নিষিদ্ধ করছে না? সরকার ব্যর্থতা দায় নোক, সরকার বলুক তারা পারছে না। বাংলাদেশের জনগণ বিপ্লবীরা আবার একদিন 1 ঘন্টা মনোযোগ দিয়ে আওয়ামী লীগকে ধোলাই করলে আওয়ামী লীগ নাই হয়ে যাবে। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে হলপাড়া থেকে মিছিল বের করা হয়। রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে হামলার তীব্র নিন্দা জানান তারা। নির্বাহী আদেশের মাধ্যমে অনতি বিলম্বে এই সন্ত্রাসী গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এছাড়া হাসনাত আব্দুল্লার উপর হামলার ঘটনায় নিন্দা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার সহযোদ্ধারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। লাঞ্ছিতের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিচারের জন্য 7 দিনের আলটিমেটাম দিয়েছেন তারা। রোববার থেকে একাডেমিক কার্যক্রম চালু হলেও শুরু হয়নি ক্লাস। খুলনা থেকে SM হাবিবের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, শিক্ষকদের লাঞ্ছনার ঘটনার সুষ্ঠু বিচারে না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার পূর্ব ঘোষণায় অটল থাকার ঘোষণা দিয়েছে কুয়েটের শিক্ষকরা। অন্তর্বর্তী ভিসির আহ্বানে এক বৈঠকের পর একথা জানায় শিক্ষক সমিতি। আগামী 7 কর্মদিবসের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত করত শিক্ষকবৃন্দকে ক্লাসে ফেরার পরিবেশ তৈরি করে একাডেমিক কার্যক্রম চালু করার জোর দাবি জানাচ্ছে। সকালে সার্বিক পরিস্থিতি নিয়ে সকল শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সভা করেন অন্তর্বর্তী উপাচার্য ডক্টর হযরত আলী। ক্যাম্পাসে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে তাগিদ দেন তিনি। আমাদের এখন লক্ষ্য যে আজ আর্লি অ্যাজ পসিবল ক্লাস শুরু করা, এবং সেটা লক্ষ্যে আমি এখন তোমরা আছো, আমি সবাইকে বলবো যে আমাদের কম্প্রোমাইজিং টেন্ডেন্সি নিয়েই এগোতে হবে, কারণ উভয় পক্ষই আহত, সবারই ক্ষোভ আছে, সবারই বলতে পারো যে দাবি আছে। ফেব্রুয়ারির ঘটনায় সেশন জটে পড়েছে শিক্ষার্থীরা। কবে নাগাদ তাদের একাডেমিক কার্যক্রম শুরু হবে এ নিয়ে সংশয় তারা। তো এখন দেখা যায় ওরা সবাই আমাদের থেকে আগে গেছে। প্রতিটা বেসিরে অনেকের পরীক্ষা আটকে আছে, ক্লাস হচ্ছে না, তো সেশন জট হচ্ছে। দেখি যে আজকে ক্লাস হয় কি হয় না এখনো ঠিকমতো জানি না। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। দুপুরে শুনানি শেষে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ হাসিবুল হাসান এই আদেশ দেন। ফয়জুল করিমের আইনজীবী শেখ আব্দুল্লাহ নাসির জানান, ঘটনার পর বহুদিন পার হওয়ায় মামলাটি গ্রহণের পর্যায়ে না থাকার সহ বিভিন্ন কারণ দেখিয়ে আবেদন খারিজ করে দেন আদালত। এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আইনজীবীরা। গত 17 এপ্রিল মেয়র পদে বিজয়ী ঘোষণা করতে বরিশাল সিটি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আদালত আদেশ দিয়েছে, যেহেতু এই মামলাটি 645 দিন পরে দায়ের করা হয়েছে, সেই হিসেবে এটা 30 দিনের মধ্যে দায়ের করার বিধান ছিল। আজকে সিদ্ধান্ত দিছে যে তামাদি হয়েছে, উনি এটা মঞ্জুর করতে পারে নাই, মামলাটি খারিজ হয়েছে। আমরা এই আদেশের বিরুদ্ধে যথাযথ উপর আদালতে, যে উচ্চ আদালতে আমরা আপিল ট্রাইব্যুনালে আপিল করব এবং সর্বোচ্চ আদালতে আমরা মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 6ষ্ঠ দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ সাক্ষ্য নেওয়া হয়। 6ষ্ঠ দিনে আসিয়ার লাশে সুরতহাল করা রাজধানী গুলশান থানায় SI আঞ্জুমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়, মামলার রেকর্ডিং অফিসার মাগুরা সদর থানার OC আয়ুব আলী ও মামলার তদন্তকারী কর্মকর্তা আলাউদ্দিন সাক্ষ্য প্রদান করেন। এ নিয়ে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 27 জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যাকারীদের চিহ্নিত করে বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র শিবির। সকালে প্রেস ক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করে। মহানগর ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এতে অংশ নেন। এ সময় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
একই দাবিতে গাইবান্ধার ছাত্র শিবির জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা ও উপজেলা ছাত্র শিবিরের নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় বক্তারা 2013 সালের 5 মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে বর্বরোচিত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিচার বিভাগে কর্মচারী বান্ধব কাঠামোগত সংস্কার, বেতন ভাতার উন্নয়ন এবং স্বতন্ত্র নিয়োগ বিধির দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণে সকাল 9:30 থেকে কর্মবিরতিতে অংশ নেন সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীরা। অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফজলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক তারিক আহমেদ, রিঙ্কু সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। হবিগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে কর্মবিরতি পালন করা হয়। সকাল 10টা থেকে বেলা 11:30 পর্যন্ত হবিগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গণে কর্মকর্তা কর্মচারীরা তাদের কাজ বন্ধ রেখে এই কর্মসূচি পালন করেন। পরে একটি বিক্ষোভ মিছিল আদালত এলাকা প্রদক্ষিণ করে। ঠাকুরগাঁও 2 ঘন্টার কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। এ সময় বক্তারা বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সাথে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এরপরেও দাবি না মানলে আরও বড় কর্মসূচি ঘোষণা করবে অ্যাসোসিয়েশন। 4 ঘন্টা পর চালু হলো চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী রুটে ট্রেন চলাচল। রাজশাহী স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম জানান, সকাল 7টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে চাকা ভেঙে এর একটি বগি লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয়নি। এ সময় ঢাকাগামী অন্যান্য সব ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। পরে উদ্ধার কাজ শেষ হলে রাজশাহীর সাথে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল শুরু হয়। বরিশালের হাটবাজার ও নদীগুলো এখন প্রায় ইলিশ শূন্য। কম ধরা পড়ায় বাজার ইলিশের দামও অনেক চড়া। বরিশালের পাইকারি বাজারে 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকায়। 500 গ্রামের ইলিশ প্রতি কেজি 2000 টাকায় এবং 400 গ্রামের ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি 1750 টাকায়। জেলে ও মাছ ব্যবসায়ী জানিয়েছেন, নদীতে অবাধে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল দিয়ে জাটকা মাছের রেণু ধরায় নদীগুলো এখন ইলিশ শূন্য। বন্যা বাদল তেমন একটা নাই কারণে মাছ গভীর সমুদ্র থেকে উপরের দিকে মাছ উঠতে পারে না, যার কারণে মাছ নাই। আমাদের দেশে নেট জাল ব্যবহার করে টোটাল মাছের রেণুগুলো সম্পূর্ণ নষ্ট করে ফেলতেছে। জাল, বাদা জাল, এই সমস্ত গুড়া জাল দিয়ে সব মাছ মারিয়ে লাইতেছে। এর লাগি ইলিশ মাছ পাওয়া যাইতেছে। ঝালকাঠিতে দিন দিন বাড়ছে তিলের চাষ। বীজ বপনের মাত্র 3 মাসের মধ্যেই এই ফসল ঘরে তোলা যায়। স্থানীয় বাজার সহ সারা দেশে তিলের ব্যাপক চাহিদা থাকায় পাওয়া যায় ভালো দামে। এছাড়া অন্যান্য ফসল চাষের তুলনায় 3 গুণ লাভজনক হওয়ায় দিন দিন তিল চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। ঝালকাঠি থেকে HM নাসির উদ্দিনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। চাষ খরচ ও রোগবালাই কম এবং তেমন পরিচর্যার প্রয়োজন না থাকায় ঝালকাঠিতে বাড়ছে তিল চাষ। স্থানীয় জাত ছাড়াও বাড়ি তিল 4 এবং বিনা তিল 3 চাষ করে সফল হয়েছেন চাষিরা। বীজ বপনের পরে মাত্র 3 মাসের মধ্যেই ফসল তুলতে পারেন কৃষকরা। পাশাপাশি স্বাস্থ্যসম্মত ভোজ্য তেল ছাড়াও বিস্কুট এবং খাজাসহ বিভিন্ন খাদ্যপণ্যে ব্যবহার বেড়ে যাওয়ায় বাজারেও রয়েছে তিলের ব্যাপক চাহিদা। ধান আবাদের চেয়ে এ ফসল চাষে 3 গুণ লাভ পাওয়া যায় বলে জানিয়েছেন কৃষকরা। পৌষ মাসে ধান ওঠার পর জমি ফাঁকা থাকে, এই ফাঁকা সময় আমরা তিল চাষ করি। তিল চাষটা আমাদের জন্য খুব একটা সহজ লাভজনক একটা ফসল। এতে সার ঔষধ তেমন একটা লাগে না, অল্প খরচে ভালো আমরা লাভ পাই। তিল ফসলে আমাকে সুন্দর চাষ ভালো হয়েছে। হ্যাঁ, আর যদি অভিজ্ঞতা কিছু আমাকে সার দিয়েছে আর যদি কিছু দিচ্ছে আমার আর ফসল ভালো হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ভোজ্য তেল উৎপাদন ছাড়াও তিলের বহুমুখী ব্যবহার বাড়ার কারণে চাহিদা বাড়ছে। তিল চাষ করে ভালো ফলন পাওয়ার লক্ষ্যে কৃষি বিভাগ থেকে প্রদর্শনী কার্যক্রমের পাশাপাশি চাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি যে তিল আবাদ সংক্রান্ত যত প্রযুক্তিগত সহায়তা কৃষকদেরকে দিতে, যাতে করে এই তেলের আবাদটা বৃদ্ধি করে তারা দেশকে যাতে তেলের স্বয়ংসম্পূর্ণ করতে পারে।
ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে 413 হেক্টর জমিতে তিলের আবাদ হয়েছে। সারা দেশে এর চাষ সম্প্রসারিত হলে ভোজ্য তেলের ঘাটতি ও চাহিদা মেটানো সম্ভব বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নরসিংদীর ঘোড়াশালে কাভার্ড ভ্যান চালক আহসান উল্লাহ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী, পরিবারের সদস্য ও তার সহযোগীরা। সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। গত 13 এপ্রিল রাতে ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক এলাকায় দোকানের পাশে বসে থাকা অবস্থায় মোটরসাইকেল যোগে এসে দুই দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত আহসান উল্লাহ পলাশ বাগপাড়া এলাকায় অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাভার ভ্যান চালক ছিলেন। ঝালকাঠির কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কাঠালিয়ার উত্তর আওড় স্থানীয় যুব সমাজ আকুনপাড়া মাঠে এ ঘোড়দৌড়ের আয়োজন করে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে 10টি ঘোড়া অংশ নেয়। এ উপলক্ষে মাঠের চারপাশে বসে মেলা। উপজেলা যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদিন, সাবেক সভাপতি কিশোর মাহমুদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হাসিব ভুট্টো সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।